প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নেপাল যা পেরেছে আমরা তা পারিনি। এটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই আমাদের দেশ নেপালের চেয়ে অনেক বড় অর্থনীতির। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধ গত 20-25 বছরে যা বেড়েছে সেই তুলনায় নেপাল আমাদের অনেক পেছনে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে নেপাল আমাদের চেয়ে এগিয়ে। বিষয়টি নেপাল বারবার প্রমাণ করেছে। এবার সবচেয়ে বড় ঘটনা আমাদের দেশে যেটা খুবই আলোচিত হচ্ছে সেটা হলো আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি। কেউ কেউ গোলামির চুক্তি বলছেন, কেউ কেউ বলছে স্বাধীনতাই শেষ, এরকম অনেক কিছু। আবার কেউ চুপ, ইউটিউবাররা চুপ। এটা যদি ভারতের সঙ্গে হতো তাহলে দেখতেন ওদের চিৎকার, ওদের হই হুল্লা, সোশ্যাল মিডিয়া গরম হয়ে যেত। তারা কোনো কথা বলে না। এই যে আমাদের যে চুক্তিটি হলো, এটা ইউনূস সাহেব নির্বাচনে তার ক্ষমতা ছাড়ার মাত্র কদিন আগে, নির্বাচনের 2-3 দিন আগে, 9 তারিখ ফেব্রুয়ারির, বাণিজ্য চুক্তি। চুক্তি নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও করব, আরো বিশদ বলবো। কিন্তু কেন নেপালের কথা প্রসঙ্গে টেনে আনলাম সেটা বলতে, যে নেপালেও গিয়েছিল আমেরিকা। আমেরিকা বিভিন্ন ভাবে নেপালে গত মাস যাবতই চেষ্টা করতেছিল। নেপালের জাঞ্জে আন্দোলনের পর, লেফট বাম ওলি সরকার পতনের পর, নেপালের তত্ত্বাবধায়ক সরকার যার নেতৃত্বে ছিলেন সাবেক বিচারপতি শ্রীমতী সুশীলা কার্কি, তার সময় থেকেই নেপালে ডিপ্লোম্যাটিক বা চ্যানেলে আমেরিকা কাজ করতেছিল। খুব বেশি কাজ হয়নি, যেহেতু তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ঝুঁকি নিতে চাননি বা ঝুঁকি নেবেনও না। হয়তো নেপালের নেতারা ও আমাদের বাংলাদেশের নেতাদের মতন এরকম হয় না যে আমেরিকা যা বলবে তাই মেনে নেব, তারপর আমাদের স্বার্থ চাই। এটা হলো সবচেয়ে বড় কথা। সম্প্রতি গত গত এই সপ্তাহের শুরুতেই ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত, তিনি খুব পাওয়ারফুল। তিনি আরো কারণে পাওয়ারফুল, এই কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ, এবং তিনি একাধিক দায়িত্ব, রাষ্ট্রদূতের পরেও তিনি একাধিক দায়িত্ব পালন করছেন সাবকন্টিনেন্ট এবং পশ্চিম এশিয়া মিলে। তিনি সার্জিও গোর, একজন ডিপ্লোম্যাট, ট্রাম্পের খুব ক্লোজ, এবং তিনি গিয়েছিলেন নেপালে। এর আগে আপনাদেরকে বলছি যে তিনি শুধু দিল্লিতে ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত নয়, তার উপর দায়িত্ব রয়েছে পুরা সাউথ ইস্ট এশিয়া এবং পশ্চিম এশিয়া। সেটির স্পেশাল দায়িত্ব তিনি ট্রাম্পের প্রতিনিধি হিসাবে পালন করছেন। আচ্ছা, যাই হোক, সার্জিও গৌর গিয়েছিলেন কাঠমান্ডু গত সপ্তাহে। নেপাল তার নিজের সাহস এমনভাবে দেখিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী, যিনি সদ্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি গৌরকে পাত্তাই দেননি। তাকে তার সঙ্গে দেখা সাক্ষাতের জন্য পারমিশনই দেননি। কেন দেননি?
তিনি জানেন, তিনি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, জনপ্রিয় এক সময়ের র‍্যাপ মিউজিকের রাজা ছিলেন, শিক্ষিত, পড়াশোনা করছেন ভারতের বেঙ্গালুরে। আন্তর্জাতিক রাজনীতিটা এতদিনে তার লপ্ত হয়ে গেছে। ছিলেন কাঠমান্ডুর মেয়র, মেয়র থেকে আন্দোলনের কিং, তারপর নির্বাচন, বড় বড় নেপালি রাজনৈতিক দলগুলিকে মাটিতে মিশিয়ে দিয়ে তিনি পাশ করে এসেছেন তৃণমূল পর্যায় থেকে, এবং তিনি নেপালের জনপ্রিয় প্রধানমন্ত্রী। আমেরিকাকে খুব বেশি কেয়ার করলেন না। আমেরিকার ট্রাম্পের এই প্রতিনিধি যখন কাঠমান্ডু গেল, তিনি দেখাই তার সঙ্গে করলেন না, করার অনুমতিও দেননি। এবং তিনি আরেকটা কাজ করেছেন, ভারতের প্রতিনিধি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল, তাকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। যে বিষয়টা নেপাল করতে চাইছে সেটা হলো যে ডিপ্লোম্যাটিক লেভেলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হলে অ্যাটলিস্ট মন্ত্রী যেতে হবে, নট পররাষ্ট্র সচিব বা কোনো রাষ্ট্রদূত। যে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি হয়ে নেপাল যাবে আর পারমিশন পাবে, সেটা করেননি। এবং এটা নেপালের এক ধরনের দুঃসাহস, এবং এই দুঃসাহস দেখিয়েছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এবং এটাই প্রমাণ করেছে নিজের দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তারা কতটুকু সচেতন এবং তারা কতটুকু তাদের দেশপ্রেম, সেই বিষয়টি পরিষ্কার ফুটে উঠেছে। এমন বিষয়টি কিন্তু খুব মামুলি, কোনো কোনো চুক্তি করেনি। বিষয়টি হলো শুধু আলাপ আলোচনার জন্য। সার্জিও গোর, আমেরিকান রাষ্ট্রদূত, গিয়েছিলেন, তাকে তিনি দেখা দেননি। বক্তব্যটা এরকম, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা আলোচনা করতে হলে সেই লেভেলের একজন নেতাকেই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাঠাতে হবে। বিষয়টা অনেকটা এরকম। জিনিসটি খুব বেশি ক্লিয়ার করেনি নেপাল, তবে আকার ইঙ্গিতে নেপাল এটুকুই বোঝানোর চেষ্টা করছে যে ডিপ্লোম্যাটিক সমতা প্রয়োজন। এই জিনিসটা বোঝাতে বলেছে, এটার কিওয়ার্ড এরকমই, যে কূটনৈতিক সমতা, বা যে লেভেলের নেতার সঙ্গে যে অন্য লেভেলের যে নেতার মিটিংটা হইতে পারে, সেইটার একটা সমতা ভিত্তিক হতে হবে। আমেরিকা থেকে একজন এলো, প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, দেখা করলো, যেটা হয় আমাদের দেশের মতো দেশে হয়, সেটা নেপাল করেনি। এমনকি ভারতের ডিপ্লোম্যাটকেও বলেন্দ্র শাহ অ্যাপয়েন্টমেন্ট দেয়নি সেই একই কারণে। বলেন্দ্র পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আগের নেপাল আজকে আর নেই, নতুন নেপাল। এই কথাগুলি কেন বললাম? এই কারণে যে আমরা, নেপালেও তো বিপ্লব হলো, জেনজি বিপ্লব, আমাদেরও হলো। নেপালেও তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদেরও ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সুশীলা কার্কি নেপালের তত্ত্বাবধায়ক সরকার হয়ে বলেছিলেন যে 5 মার্চ 2026 নির্বাচন দেব। তিনি 5 মার্চ 2026 নির্বাচন দিয়ে বলেন্দ্র শাহ দল নির্বাচনে পাশ করার পর তার কাছে ক্ষমতা হস্তান্তর করে সুশীলা কার্কি বিদায় নিলেন। আমাদের দেশে কি হলো? অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস বাটপারের কাছ থেকে
নির্বাচন আদায় করতে কতটুকু কষ্ট হয়েছে একমাত্র বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমান জানে। তাকে দিয়ে একটি নির্বাচন করানোর যে পরিমাণ কম্প্রোমাইজ বা যা কিছু বলো সবেই রাজি, এই ফর্মুলায় তারেক রহমানকে মানতে হয়েছে, কিন্তু নেপালে তা হয়নি। নেপালে কিন্তু সেটা হয়েছে। যাক, প্রশ্ন এটা না, সে তারপরে হলো বলছিলাম যে আমেরিকার কূটনৈতিককে পর্যন্ত নেপাল কেয়ার করেনি, এই কারণেই যে আমেরিকার আর তার নিজের দেশ, আমেরিকা বড় দেশ, বৃহৎ শক্তি, সবই ঠিক আছে, কিন্তু নেপাল ছোট হোক যাই হোক, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা, ভাষা, সাহিত্য, কালচার সবকিছুই সে তার মতো করেই করতে চায়। বুঝিয়ে দিয়েছেন তিনি যে আগের নেপাল আর এখন নেই। যাই হোক, বাংলাদেশে কি হলো, চুক্তি হলো, বাংলাদেশ পারতো সেটা করতে, পারেনি, পারবেও না। বাংলাদেশে আমেরিকান যে অ্যাম্বাসেডাররা থাকে, তারা মনে হয় দেশের রাষ্ট্রপতি। তাদের আমাদের দেশের বলতে গেলে প্রধানমন্ত্রীরা পর্যন্ত তটস্থ থাকে তাদের জন্য। তাদের খবরদারি আমেরিকান অ্যাম্বাসেডার বা ভারতীয় অ্যাম্বাসেডার বাংলাদেশে যেই থাকুক, সারা দেশেই তাদের খবরদারি চলে। যখন খুশি যার সঙ্গে তাদের ইচ্ছা তার সঙ্গেই দেখা করতে পারে, ইনক্লুডিং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যে কেউ হোক। আমাদের এখানেই আমাদের দুর্বলতা। ওই যে বলে না, আমাদের দেশে গরিবের বউ সকলের বাবি, আমরা যেন সকলের বাবি। কিন্তু আমরা তো নেপালের চেয়ে, নেপাল তো আমাদের চেয়ে গরিব। কিন্তু আমাদের এই যে অবস্থান, বিদেশিদের কাছে, বৃহৎ শক্তিগুলির কাছে, সেটা আমেরিকা হোক, চায়না হোক, ভারত হোক, রাশিয়া হোক, এই যে আমাদের অবস্থান, সমস্যাটা মানসিকতার। আমাদের মানসিকভাবে আমরা দুর্বল, আর স্বার্থপরতা, ভয় ভীতি আতঙ্ক নয়, স্বার্থের কারণ। সেটা হলো চুক্তি হবে, পকেটে পয়সা আসবে, পয়সা যাবে চুরিতে, দলীয় লোকদের, সে যেই হোক, সেটা হোক প্রধানমন্ত্রী, হোক মন্ত্রী, হোক সচিব, হোক অন্য কেউ। আমাদের দেশের দুর্নীতি যেন সমস্ত কিছুর মূলে, এবং সব চুক্তি বলুন, সম্পর্ক বলুন, সব কিছুর নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায় পাওয়ার। এবং সেই পাওয়ার ব্যবহার করেই দেশ জুড়ে খবরদারি। আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হলো, আমি আগেই বলছি, চুক্তি নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব। আজকে শুধু তুলনামূলক যে আমাদের অবস্থান, আমাদের মানসিকতা, এবং রাজনৈতিকভাবে আমরা কত দরিদ্র, কত দুর্নীতিবাজ, সেই বিষয়টি অন্তত আমরা নেপালের কাছ থেকে, নেপালের বর্তমান পরিস্থিতি, আমাদের ইলেকশন হলো, নেপালে ইলেকশন হলো, সমসাময়িক কাল আমাদের এখানে আন্দোলন হলো, নেপালে আন্দোলন হলো, কিন্তু কোথায় নেপাল আর কোথায় আমরা? আমরা এখনো সেই জুলাই বিপ্লব, সেই 24-এর নাকি নতুন স্বাধীনতা, সেই 71 নাকি আর বলা যাবে না, এখন 24 বলতে হবে, এই সমস্ত নিয়ে আমরা যুদ্ধ করছি। পার্লামেন্টেও, আমাদের পার্লামেন্টে এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বিরোধী দলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সরকারি দলে লড়াই হচ্ছে। আবার কেউ কেউ বলে সে পাতানো খেলা, হইতেও পারে। বড় বিচিত্র রাজনীতি। এই জন্য বোধহয় সেলুকাস বলেছে, আলেকজান্ডার সেলুকাসে বলেছিল
বড় বিচিত্র এই দেশ। আসলেই আমাদের দেশটি বড় বিচিত্র। বিচিত্র এই কারণেই, বৈচিত্র্যময় প্রকৃতি আমরা গর্ব করতে পারি। আবহমান বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের গর্ব, যে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা ইতিহাস বিকৃতি, মানসিকতা, রাজনৈতিক দেউলিয়াত্ব, ধর্মান্ধতা, পরস্পরের মাঝে অবিশ্বাস, হিংসা, দম্ভ, অহংকার, সব আমাদেরকে পেয়ে বসে। যে কারণে রাজনৈতিক পট পরিবর্তনের পালাক্রমেও 54 বছরে গণতন্ত্রের সুফল আমরা দেখিনি, এখনো অধরা। আমাদের দেশে যেন গণতন্ত্র ডুমুরের ফুল। কবে আসবে গণতন্ত্র? নূর হোসেন, ডাক্তার মিলন হত্যা, আবু সাইদ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, স্বৈরাচার আন্দোলন 90-এ, কোথায় পরিবর্তন হলো? 1/11, 1/11 যে সরকার, তারা তো রাজনীতিবিদদেরকে কম পিটায়নি। সেনাবাহিনী তো কম পিটায়নি। আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি তো পিটা কম খাননি। আজকের প্রধানমন্ত্রীর ভিতরে তো সেই 1/11-এর সেই জলাতঙ্ক, সেগুলো তো রয়ে গেছে। ভয়, ভীতি, আতঙ্ক আজকের প্রধানমন্ত্রীর মনে নেই, সেটা যদি বলা হয় তাহলে বিশ্বাস করি না। এখনো সেই ভয়, ভীতি, আতঙ্ক তারেক রহমানের রয়েছে। যে কারণে তারেক রহমানকে সোজা হয়ে হাঁটতে আরো সময় নেবে। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। নেপাল পেরেছে, আমরা পারিনি। এটাই আজকের দিনের বাস্তবতা। তুলনাটা নেপালের সাথে এই কারণেই, প্রায় সবগুলি ঘটনা একই ধরনের এবং একই টাইমেই হয়েছে বলতে গেলে। যে কারণে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার যা পেরেছে, আমাদের ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দেশটিকে ছারখার করে গেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীরা 15 বছরে যা চুরি করেছে, এই ইউনূসের সরকারের কতিপয় ব্যক্তি, ছাত্র আন্দোলন যারা করেছিল, তারা একদম মুনাফা ভালো করে পকেট বুঝাই করে নিয়েছে। তারা ছাত্র আন্দোলন করেছে, তারা এখন এমপি, পকেটে টাকা, রাজনৈতিক দল এবং সব ইউনুস করিয়েছে এগুলি। নেপালে কিন্তু তা হয়নি। নেপালে এগুলি হয় নাই। নেপালে যারা আন্দোলন করেছে, তারা কিন্তু কেউ নির্বাচনও পর্যন্ত করেনি তাদের দেশে। কেউ ক্ষমতায় পর্যন্ত আসেনি। ক্ষমতায় যাওয়ার জন্য পর্যন্ত চেষ্টাও তারা করেনি। নেপালের ঝাঞ্জি যেখান থেকে এসেছিল, তারা স্বস্থানে ফিরে গেছে। কর্মস্থলে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছে তারা। কারণ তারা দেশপ্রেমিক, আর আমরা স্বার্থপর। এই জন্যই আজকে আমাদের অবস্থান এই কারণে এই জায়গায়। তাই পরিবর্তন বা সংস্কার, যে কারণে আন্দোলন, তার সুফল পেতে হলে বদলে যেতে হবে, বদলাতে হবে, মানসিকতার বদল করতে হবে, চারিত্রিক বৈশিষ্ট্যে সততা আনতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, আর্ত মানবতার সেবা করতে হবে। তবেই কল্যাণকর রাষ্ট্র এবং একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হতে পারে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের লক্ষ্যে সংবিধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। এটাই আমাদের গত আন্দোলনগুলির যত প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হলে
আজকে সেই রাস্তায় আমাদের হাঁটতে হবে। নেপালের মতো আমাদেরকে বিদ্রোহী হব দেশপ্রেমের জন্য, বিদ্রোহী হয়ে স্বার্থের জন্য বিদ্রোহী হব না। আমাদের দেশে যে বিপ্লব হয়েছে সেই স্বার্থের বিপ্লব। সেই তো বললাম, হাজার হাজার ছাত্র জনতা 24-এ ছাত্র আন্দোলন করলো, কোটা বিরোধী আন্দোলন করলো, সুফল পেল কজন? এই এনসিপির তারা কজন? এরা কারা? ফকির ছিল, টুকাই ছিল। এরা এখন পার্লামেন্টে মেম্বার, ওদের পকেটে পয়সা আছে, গাড়ি চালায়, সুন্দর প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পরে, সুন্দর সুন্দর ব্র্যান্ডের, সুন্দর বিয়ে করেছে তারা। এই হলো আন্দোলনের সুফল। এই সুফল তাদের ঘরে গেছে, মানুষের ঘরে যায়নি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।